সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। সানোয়ার হোসেনের সঙ্গে ক্রিকেট নিয়ে কথা হবে, বুঝতেই পারছেন চারদিকে অনেক ক্রিকেট চলছে। আপনারা জানেন যে জাতীয় দল খেলছে ওয়েস্ট ইন্ডিজে, নারী দল ওয়ানডে সিরিজ জিতেছে গতকাল। এই মুহূর্তে অনূর্ধ্ব 19 দল আছে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ খেলতে। সব মিলে ব্যস্ততা কিন্তু অনেক বেশি। প্রথম শ্রেণীর ক্রিকেটের শেষ দিন আজকে। ক্রিকেটাররা আসলে খুবই ব্যস্ত। এত ক্রিকেট হচ্ছে, কিন্তু আসলে পারফরমেন্স এবং মান নিয়ে নানা ধরনের প্রশ্ন আলোচনা সব জায়গাতেই আছে। সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই সানোয়ার হোসেনের সঙ্গে। আপনারাও চাইলে অংশ নিতে পারবেন, আমাদের সঙ্গে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা দেখছিলাম যে অনেকগুলো খেলা, এবং খেলার মধ্যে আমরা জাতীয় দলের পারফরমেন্সে আসবো। জ্যামাইকা টেস্টে গতকাল আমরা যে জায়গায় ভেবেছিলাম তার চেয়ে আজকে একদম বিপরীত অবস্থায় বাংলাদেশ দল দারুণভাবে ফিরে এসছে, সেই আলোচনা করব। কিন্তু আমরা একটু প্রথম শ্রেণীর ক্রিকেট নিয়ে কথা বলছি। আপনি শুনছিলেন কয়েকজনের ছোট কথা, মোসাদ্দেক হোসেন, রকিবুল হাসান এবং আব্দুর রাজ্জাক, যারা বিভিন্ন পদে আছেন এই মুহূর্তে, এবং নাজমুল আবেদিন ফাহিম। আমরা একটা চেষ্টা করছি 3 পর্বের ধারাবাহিকে যে প্রথম শ্রেণীর ক্রিকেটের সমস্যা আসলে কোথায় সেটা খুঁজে বের করার জন্য। প্রথম পর্বে আমরা দেখেছি যে একে অপরকে দোষ করছেন সবাই। আমরা কমন বাইরে থেকে বলি যে ক্রিকেটাররা আসলে এটা সিরিয়াস নেয় না, পিকনিক ক্রিকেট। ক্রিকেটাররা বলছেন, যারা বলছেন তারাই আসলে পিকনিক মুডে থাকেন। নির্বাচক বলছেন যে টি-20কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। মানে আপনার কাছে কি মনে হয় যে এই জিনিসটা নিয়ে গত 26 বছরদের, যেহেতু এটা 26তম আসর, এই একই কথাই হচ্ছে, আসলে এটা ইন ডেপথ খুঁজে বের করা উচিত কিনা ক্রিকেট বোর্ডের, যে কে আসলে দোষী? অবশ্যই, কারণ হলো আমাদের ক্রিকেটের মেইন স্ট্রেংথ কিন্তু আমরা যদি স্ট্রাকচার তৈরি করতে যাই, আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট, ডোমেস্টিক ক্রিকেট, এগুলি কিন্তু আমাদের মেইন বেস। এখান থেকেই কিন্তু সব কিছু স্ট্রাকচার তৈরি হবে। এই জায়গাগুলি যতদিন পর্যন্ত স্ট্রং করতে না পারবো, আমরা এরকমই ওই যে পাকিস্তানে যেরকম পাকিস্তানে অসাধারণ খেলেছি, টেস্ট সিরিজ জিতেছি, ইন্ডিয়াতে যে আবার রিফ্লেকশনটা দেখেছি, সাউথ আফ্রিকাতে দেখেছি, কিন্তু কনসিস্টেন্ট পারফরমেন্স আমাদের কিন্তু টেস্ট ক্রিকেট বলি এটা একেবারেই কখনোই নাই। ওয়ান ডেতে হয়তো অন অ্যান্ড অফ আমরা করতে পারি, টি-20ও ওইভাবে নাই। সব কিছু মিলে আমাদের ফাইন্ড আউট করতে গেলে দোষারোপটা একে অপরকে না করে প্রপার কারণগুলি ফাইন্ড করতে। আমরা যেরকম আমরা বলি যে আমাদের বাংলাদেশে একটা এক্সাম্পল দিই, বাংলাদেশে যদি ট্রাফিক সিস্টেমের কথা বলি, আমরা হয়তো যারা গাড়ি চালাই বা ই করে আমরা নিয়ম মানি না। আমরাই কিন্তু আবার যখন বিদেশে যাচ্ছি, যখন রেড সিগন্যাল পড়ে আছে, তখন কেউ নাই, গাড়ি দাঁড়িয়ে আছে, বিকজ অফ এখানে ফাইন সিস্টেম আছে, অটোমেটিক হয়ে যাবে। এখানে এই সিস্টেমগুলি বিল্ড আপ করতে হবে প্রথমে। প্লেয়ারদের কিন্তু একটা সিস্টেম হতে হলে প্লেয়াররাও বাউন্ড হবে তখন ওই সিস্টেমের মধ্যে আসতে। এই সিস্টেমগুলি বিল্ড আপ করতে ওভারঅল সবার আমাদের স্ট্রাকচার, আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আমরা জানি না কখন শুরু হবে, প্রপার ক্যালেন্ডার থাকে না, কখন ফার্স্ট ক্লাস হবে। তারপরে গুরুত্বটাও কম থাকে অনেক সময়। ফার্স্ট ক্লাস ক্রিকেটের গুরুত্বটাও আমরা ওইভাবে বিবেচনা করি না। হয়তো ফার্স্ট ক্লাস ক্রিকেট একজন 1000 রান করছে, ওইখানে যে আবার হয়তো ন্যাশনাল টিমে চান্স পাচ্ছে না, কিংবা পেলেও অনেকে ওই জায়গায় ওই পারফরমেন্সটা ওইভাবে ক্যারি করতে পারছে না। এগুলি সব কিছুরই তো পিছনে কারণ আছে। আমরা কিন্তু পক্ষান্তরে যদি আমরা দেখি অন্য ফার্স্ট ক্লাস টিমে যারা, যদি ইন্ডিয়া বলি বা অস্ট্রেলিয়া বলি, ওদের ফার্স্ট ক্লাস প্লেয়ার যেই রকম পারফর্ম করে আসে, রিফ্লেকশনটা কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখতে পাই, বিকজ অফ স্ট্যান্ডার্ডটা খুব কাছাকাছি থাকে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক এই ফার্স্ট ক্লাস স্ট্রাকচারগুলিতে। আমাদের ফার্স্ট ক্লাস স্ট্রাকচার এবং ডোমেস্টিক স্ট্রাকচার অনেক গ্যাপ। এই গ্যাপগুলি তৈরি করতে ফার্স্ট আমাদের উইকেট সবচেয়ে সবাই বলি উইকেট যদি আমাদের উইক ক্লাসের উইকেট তৈরি করতে না পারি, ওই কম্পিটিশনের করতে না পারি, আমরা যখন বিপিএল নিয়ে যত আয়োজন তৈরি করছি, আমরা যত কিছু মানে আমাদের অর্গানাইজার থেকে শুরু করে প্লেয়ার থেকে সবারই যেরকম একটা আকর্ষণ, এটার আকর্ষণের পিছনে তো নিশ্চয়ই বোর্ডও আছে, প্লেয়ারও আছে, সবাই আছে। সেম ওয়েতে এটার ফার্স্ট ক্লাসে যদি আমরা ওই অ্যাট্রাকশনটা যতদিন পর্যন্ত তৈরি করতে না পারবো, ওইটার গুরুত্বটা বোর্ড থেকেও তৈরি করতে হবে, সেম ওয়েতে প্লেয়ারদের তৈরি করতে হবে। তাহলে হয়তো বা এই জিনিসগুলি শর্ট টাইমে করে শর্টকাট রাস্তা নিয়ে ইমপ্রুভ করার। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা একটু ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। জি, আমি ঢাকা থেকে বলতেছি, পিলখানা থেকে। তো আমার যে কোশ্চেনটা, এখন আমাদের জিএসএল চলতেছে, তো সেখানে আমরা লাস্ট টাইম দেখলাম সৌম্য সরকার একটা 50 পেয়েছে, বাট সেটা কি গুরুত্বপূর্ণ কোনো 50 ছিল? উনি লাস্ট মোমেন্টে যে আউট হয়ে গেল, রংপুর রাইডার্সের ভরাডুবি হলো, যে ম্যাচটা আমাদের জিতার কথা ছিল সেটাও হেরে গেল। তো এখানে তার যে 50টা, এটা কোনো কি মানে গুরুত্ব আছে? তিনি মানে ইনিংসটা আর একটু বড় করতে পারতেন, আমাদের দলকে জিতিয়ে ওখান থেকে বের হতে পারতো। দেন আমরা দেখলাম যে ওডিআই এর জন্য আমাদের ওয়েস্ট ইন্ডিজের যে আমাদের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, বাট সেখানে সোহানকে রাখা হয়েছে, যেখানে সোহানের যদি আমরা লাস্ট যতগুলো পারফরমেন্স দেখি, মানে আশানুরূপ কিছুই ছিল না। যেমন জিএসএল ও দেখতে পাচ্ছি তিনি 10 বল 20 বল খেলে ফেলছেন, কিন্তু রান করতেছে 4 রান 5 রান। তো মানে
কোন হিসেবে চিন্তা করে আমাদের যে স্কোয়াড গুলো বাড়ানো হচ্ছে, মানে সোহানকে খুব সম্ভবত রাখা হয়নি ওয়ানডে দলে। সৌম্য, আফিফ এবং রিশাদ আছেন ওই দলে জিএসএল এর রংপুর রাইডার্স টিম থেকে। আমরা যে কথা বলছিলেন আপনি যে ইম্প্যাক্ট ক্রিকেট, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই জায়গাটায় অবশ্যই আমরা কথা বলতে, আমাদের প্লেয়াররা হয়তো বা রান করছেন, 50 করছেন, কিন্তু কোন জায়গায় কি ইম্প্যাক্ট রাখা দরকার, কত স্ট্রাইক রেটে করা দরকার, কিংবা কোন জায়গায় আসলে 5 বলে 20 রান 10 রান গুরুত্বপূর্ণ, সেই ইম্প্যাক্টটা কি তারা আসলে দেখাতে পারছেন কিনা? ওভারঅলের কথা বলছি, কেউ পারছেন না এটা অস্বীকার করছি না, কেউ কেউ পারছেন, কিন্তু ওভারঅলে বেশিরভাগই আসলে পারছেন কিনা? না, ওভারঅল যদি পারছে তাহলে আমাদের পারফরমেন্সের গ্রাফটা তো অনেক আরও উপরে থাকতো, বিকজ অফ বিশেষ করে টি-20 কথা যেটা বললো, সৌম্যর কথা একটা এক্সাম্পল দিল। জি, টি-20 ফরম্যাটে আমরা এখনও অনেক পিছনে আছি, ওয়ার্ল্ড ক্রিকেট থেকে অনেক পিছনে আছি। যেইভাবে ক্রিকেট হয়, আমরা হয়তো যেই স্ট্রাকচারে অভ্যস্ত, আমরা হয়তো 125, 30, 30, 40 এরকম ম্যাক্সিমাম এরকম স্কোর হলেতে ওইটা হয়তো আমরা কাভার আপ করতে পারি, হয়তো যাওয়ার আশা করতে পারি। আমরা যখনই 150 প্লাস 160, 70 এরকম রান হয়ে যায়, ওই রানটা আমরা করতে পারছি না। এইটার কারণটা কি আমরা তো এটাও ফাইন্ড আউট করতে হবে। আমাদের প্লেয়াররা কোন স্ট্রাইক রেটে ব্যাটিং করে ডোমেস্টিক থেকে ইউজ টু হচ্ছে। আমাদের বিপিএল দেখি, আমাদের প্লেয়ারদের স্ট্রাইক রেট দেখেন, কারো স্ট্রাইক রেটে 100, 30, 40 এরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করে না। মানে এরকম একটা দুইটা ব্যাটসম্যান না, আপনি দেখেন এরকম 4টা 5টা 7টা 8টা 10টা প্লেয়ার লাগবে যে যারা হয়তো ওইরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে। তখন যাই ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো। আমরা যখনই একটা প্রেশার, একটা সাডেন পিরিয়ড পর্যন্ত যেতে পারি, যখনই প্রেশারটা বিল্ড আপ হয়, যখন রান রেটটা হয়তো 7, 8, 10-এ চলে যায়, ওইটাকে আমরা মেনটেন করতে পারি না। তখনই কিন্তু আমাদের মানে ভুল শর্ট সিলেকশন ভুল হয়, বা ওই রাইট টাইমে যেটা সৌম্য সরকার ওই সময় ওইটাই হলো চ্যাম্পিয়ন প্লেয়ার। যখন আপনি ধরেন সাকিব, মুশফিকরে বা তামিমদের কেন আমরা একটু হাই রেটেড, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হাই রেটেড কেন করে দিই, ওরা অনেক ম্যাচ এই সিচুয়েশনগুলি ওভারকাম করে ম্যাচ জিতিয়েছে। আবার ডে বাই ডে আমরা বর্তমান ক্রিকেটে, মডার্ন ক্রিকেট আরও আগাচ্ছে। আমরা চাচ্ছিলাম যে ওদের বিট করে ওদের বেটার কোয়ালিটি, বেটার ক্যালিভারের প্লেয়ার আসবে, আমরা কিন্তু ওই ক্যালিভারের প্লেয়ার বাংলাদেশে আমরা কিন্তু পাচ্ছি না। তৌহিদ হৃদয়রা ভালো শুরু করেছে, এখন কিন্তু দেখুন এর বড় ইনিংস খেলতে পারছে না। জি না, এই কন্ট্রিবিউশনটা আপনি রান করলেন 50, কিন্তু এটা যদি 20 রানও করেন, ওটা যদি 10 বলে 20 রান হয়, টিম জেতার ক্ষেত্রে কাজে ওইটা বেশি ইউজফুল। ওই কন্ট্রিবিউশনটা আমরা এখনো পাচ্ছি না। যেটা সৌম্য সরকারের কথা তিনি একদমই উদাহরণ দিয়েছেন। জিএসএল এ ম্যাচটা 50 করেও ম্যাচ জেতাতে পারেননি, সেই জায়গায় একদম খুবই সহজ জায়গা সমীকরণ ছিল, যে কারণে 1 বছর পরে আফিফকে আবার ফিরিয়ে আনতে হচ্ছে ওয়ানডে স্কোয়াডে, যে কারণে সৌম্য সরকারের প্রতি এখনো বারবার ভরসা করতে হয়, কারণ তাকে বিট করার মতোই প্লেয়ার আর কেউ নেই। এটা হলো বড় সমস্যা। আমরা হয়তো অন্য টিম খুঁজে কে বেটার পারফরমেন্স করছে তাকে ইনক্লুড করে, কে বেটার করছে না তাকে চেঞ্জ করা হয়। আমাদেরটা হলো ফেল করছে, তার চেয়ে কে খারাপের মধ্যে ভালো আছে ওইটা চিন্তা করতে হয়। কোনো প্লেয়াররা আমাদের পাইপলাইন দেখবেন না এরকম এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে রেডি হয়ে আছে যে কেউ খারাপ করলে তাকে ইন করাতে হবে। ওই প্র্যাকটিসই আমাদের, ওই প্রিপারেশনটাই কোনো প্লেয়ারদের মধ্যে নাই। আমাদের প্লেয়ার বলি, আমাদের এইটা মনে হয় আমার আরেকটু অন্য জায়গায় যেতে হবে, যেটা হলো আমাদের প্লেয়াররা কত ভালোভাবে তৈরি হচ্ছে। জি, একদমই তাই। আমি সেটা এজ লেভেল ক্রিকেট বলি কিংবা জেলা পর্যায়ে ক্রিকেট হোক, ডিস্ট্রিক্ট মানে ডিভিশন পর্যায়ে হোক, এই প্লেয়ারগুলি তৈরি করছি কারা? স্বাভাবিকভাবে আমাদের চিন্তা করতে হবে, একটা ভালো স্কুলের স্টুডেন্ট তৈরি হয়, টিচাররাই তৈরি করে, ভালো স্টুডেন্ট তৈরি করে। সেম ওয়েতে আমাদেরও যারা কোচিং করাচ্ছে, ডেফিনেটলি আমি কাউকে ছোটো করছি না, আমি করছি এই কোয়ালিটি কোচ, মানে এত এই ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওই কম্পিটিশন করার জন্য ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া ওদের সাথে বিট করার মতো ওই কোয়ালিটি প্লেয়ার তৈরি করার জন্য কয়জন প্রস্তুত আমাদের কোচিং স্টাফ? বিকজ অফ কিন্তু আমাদের কিন্তু লেভেল 1, লেভেল 2, লেভেল 3 কোচ সংখ্যায় অনেক, আমি বলছি, কিন্তু কোয়ালিটি কিংবা তাদের সেই স্ট্যান্ডার্ড অফ নলেজটা আসলে কেমন? এইটি বলতেছি, আমি যেটা বলতেছিলাম, দেখুন ওয়ার্ল্ড ক্রিকেট এখন কিন্তু মানে নট অনলি খালি কোচিং না, এর মধ্যে সায়েন্স, এর মধ্যে বায়োমেকানিক অনেক কিছু ইনভলভ হয়ে গেছে, যেগুলি আমরা এখন অনেক পিছিয়ে আছে। আমরা যখন 97 অস্ট্রেলিয়া গিয়েছিলাম, একটা 15 জন ক্রিকেট বোর্ড থেকে আমাদের পাঠিয়েছিল, 15 জন প্লেয়ারকে পাঠিয়েছিল ট্রেনিং করার জন্য। তখন আমরা অস্ট্রেলিয়া দেখছেন স্পোর্টস সায়েন্স, স্পোর্টস এইগুলি তখন ওরা ইনভলভ হয়েছে। ইন্ডিয়া ওইটাকে অ্যাডাপ্ট করে ওরা নিজেকে আগিয়েছে। এখন আর ইন্ডিয়া কিন্তু আর অস্ট্রেলিয়ার সাপোর্ট লাগে না, ওরা নিজেরাই পারে। আমরা এই জায়গাটা এখনো চিন্তা করছি, এটা অনেক পিছনে আমরা চিন্তা করছি। এইগুলি যদি আমরা মডার্ন ক্রিকেটের সাথে যদি আমরা অ্যাডজাস্ট করতে না পারি, আমাদের ওই কোচদের যারা এই পজিশনে কোচিং করাচ্ছে, যারা ডিস্ট্রিক্টগুলিতে কোচিং করাচ্ছে, ওদেরকে কোচিং লেভেলটা ওই জায়গায় নিতে হবে। আমি এশিয়া কাপ, এখন যে এশিয়া কাপটা আন্ডার-19 চলছে, গত এশিয়া কাপে আমি ম্যানেজার হিসেবে ছিলাম, ইন্ডিয়ান কোচিং স্টাফদের সাথে বিভিন্ন সাথে কথা বলেছিলাম। ওরা বলেছিল আমরা ওই রুট লেভেলে যে কোচিং করাচ্ছে আর যে ন্যাশনাল লেভেলে কোচিং করাচ্ছে, কোচিং বাইবেলটা একই রকম। ওইখানে ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং যেই ওয়েতে করানো উচিত, আমাদের কিন্তু ওইভাবে বিল্ড আপ করে ক্রিকেট বোর্ড কিন্তু আমাদেরকে ওইভাবে বিল্ড আপ করে ওই কোচটাকে ওইখানে সেন্ড করেছে। আমরা ফিরবো আপনার কাছে, তার আগে একজন দর্শক আছেন, আমরা একটু ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে বলছি। জি। মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু। জি। আমার ছেলের বয়স 18 হয়নি। জি। আমার ছেলে রাজশাহী ক্লেমনে খুব ভালো ক্রিকেট খেলতো। জি।
যখন আন্ডার 14 সে নিয়োগ পেয়েছিল, জি তখন ক্লেমনের টিচার আমাকে বলেছিল যে এই টোটাল ক্লেমনের 4টা প্লেয়ার আছে, তার মধ্যে আপনার একটা ছেলে। তো রাজশাহী এবং নওগাঁর কোচের স্বেচ্ছাচারিতার কারণে আমার ছেলেটা এখন অকেজো হয়ে গেছে। জি, আমি কি আরেকবার করতে বলবেন। পারি? আমাকে রাজশাহী এবং নওগাঁর কোচ ওদের স্বেচ্ছাচারিতার কারণে, স্বেচ্ছাচারিতার কারণে। আচ্ছা, জি। হ্যাঁ, আমার ছেলেটা অকেজো হয়ে গেছে। কেন, কিভাবে? কিভাবে? আমি আমার ছেলের খেলা দেখতে গেছিলাম ফরিদপুরের ডিভিশন। জি আমি কাউকে কোনো ডিস্টার্ব করি, আমি গ্যালারিতে ছিলাম। জি আমি গেছি, তারপর থেকে আমার ছেলেকে আর একটা ম্যাচও খেলাইনি। এটা কোন নিয়ে বলেন তো? মানে আমি শোনেন, হ্যালো, জি জি, কি কারণে আপনার মনে হচ্ছে যে আপনি যাওয়াই খেলায়নি? আমার ছেলে এখন খুব ভালো খেলোয়াড়, অথচ এই কোচগুলো আমার ছেলের ক্যারিয়ারটা শেষ করে দিল। আমি কি করতে পারি বলেন? মানে কিভাবে শেষ করে দিল আপনার মনে হচ্ছে? মানে আপনার অভিযোগটা শেষ কি? করে দিল। আমি কেন ওর খেলা দেখতে যাই? আচ্ছা, মানে আপনি খেলা দেখতে গেলে সেটা কোচ পছন্দ করছে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেন, এটা কেন? মানে সেটা তো আমাদেরও প্রশ্ন সেটাই, আমাদেরও তো সেটা প্রশ্ন। কোচকে আপনি কখনো জিজ্ঞেস করেছেন কিনা যে হ্যাঁ, কেন? কোচ আমাকে পরিষ্কার বলছে, আপনার ছেলের পিছনে পিছনে আপনি কেন থাকেন? আচ্ছা, এটাই একমাত্র কারণ আপনার মনে হয়? হ্যাঁ 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 এটাই একমাত্র কারণ। আচ্ছা, এটা কি ক্রিকেট বোর্ডের জেলা কোচ যারা তারাই এই কাজটা করে বলে আপনার হ্যাঁ মনে হ্যাঁ হয়? করে। আপনার অভিযোগ? আমি আজ একটা পরিষ্কার আপনাকে টিভিতে বলছি, কোন কোচ আমার কাছে 5,000 টাকা চেয়েছিল আমার ছেলেকে খেলাবে, তাই আমি দিইনি। কে চেয়েছিল? কোন কোচ, যাকে নাম বলছি না। আচ্ছা, কোচ চেয়েছিল আপনার কাছ থেকে টাকা, কিন্তু হ্যাঁ। আপনি দেননি। জি। হ্যাঁ। আচ্ছা, মানে এটাও একটা কারণ হতে পারে বলে আপনি মনে করছেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনার ছেলে যে ভালো খেলে সেটার কি আসলে প্রমাণ কোথাও হয়েছে? মানে কোথাও প্রমাণিত হয়েছে? আপনি যে একটা অভিযোগ প্রাইম দিলেন কোচ, ব্যাংকে 122 বলে 152 রান করেছে। কোন খেলায়? প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে। স্কুল ক্রিকেটে 122 বলে 152 রান করেছে। আচ্ছা, কিন্তু তারপরে জেলা দলে আসলে তার চান্স হচ্ছে না, কিংবা হলেও খেলাচ্ছে না আপনাকে, আপনি জানেন অভিযোগ। ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে শরীফুল ইসলাম বাবু, তিনি যোগ দিয়েছিলেন, একটা বড় অভিযোগ করেছেন তিনি। আমরা জানি না যে এটার আসলে সমাধান কি, কিন্তু আমরা একটু কথা বলতে চাই সানোয়ার হোসেনের সঙ্গে। কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি ক্রিকেট নিয়ে। অনেক খেলা হচ্ছে দেশে বিদেশে, কিন্তু খেলার মান আসলে কেমন, স্থায়ী কাঠামো আসলে পাচ্ছে কিনা, সেই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন সানোয়ার হোসেন। একজন দর্শক অভিযোগ করেছেন আমাদের বিরতির আগে, আমরা সেটা নিয়ে কথা বলবো। কিন্তু আরও একজন দর্শক আমাদের সঙ্গে ফোনে আছেন এই মুহূর্তে, তার ফোনটাও নিয়ে নিতে চাই একই সাথে। আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সানোয়ার ভাইকে দুটো প্রশ্ন করতে চাচ্ছি। জি প্লিজ বলেন, শুনছেন। আচ্ছা সানোয়ার ভাই, আপনার পরিচয়টা আগে বলবেন প্লিজ। আমি রিপন রাজবাড়ি থেকে বলছি। রিপন রাজবাড়ি থেকে, জি। আচ্ছা, ওই রাজশাহীর যে ভদ্রলোকটা প্রশ্ন করলো অনেকটা এটা সত্যি এস লেভেলে। আচ্ছা, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, আমার দুটা প্রশ্ন। একটা ছেলে এস লেভেল 14, 16, 18 খেলে। প্রথমে সে যে ছেলেটা নামলো ওপেনার, সে 30 বলে 50 বলে 30 করলো। আর আরেকটা ছেলে মিডল অর্ডারে গিয়ে 50 মারলো। তাহলে ইম্পর্টেন্ট কোনটা? কারণ সে তো নতুন বলে খেলতেছে, ভালো বলার এগেনস্টে। তাহলে কোনটা ভালো প্লেয়ার? আর দ্বিতীয় প্রশ্ন নাম্বার, একটা বলার ভালো বল করছে, সে যখন ফার্স্ট টাইমে তিনটা উইকেট পেয়ে গেল, কারণ প্রথম সারি ব্যাটসম্যানই সেরা, কিন্তু নিচের সারি ব্যাটসম্যানরা, দ্বিতীয় সারি, তৃতীয় সারি ব্যাটসম্যানরা 5 উইকেট পেয়ে গেল জি। একটা বলার। তাহলে ইম্পর্টেন্ট কোনটা? সে 5টা পেলো নাকি প্রথম সারি ব্যাটসম্যান যে আউট করলো? তাহলে এক্ষেত্রে ডাক এস লেভেলে কারা ডাক পাবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দুটি প্রশ্নের জন্য একদম উদাহরণ দিয়ে উনি বলেছেন। আচ্ছা, আমি পরের প্রশ্ন দিয়ে শুরু করি। জি, এবং উনি বলছেন যে আগের দর্শক যে অভিযোগটি করেছে সেটা সত্য। তার মানে এইটা কি আসলে প্রচলিত কিনা, আমি এটা এই বিষয়ে আসবো। আপনি শেষেরটা দিয়ে আমি শেষে শুরু করি। বিকজ অফ উনি যেটা বলছে যে নতুন বলে যে ব্যাটসম্যানটা ব্যাটিং করলো, যে রানটা করলো, যেই বল খেললো বা মিডল অর্ডার যে খেললো, সবার রোলটাই ডিফারেন্ট। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সিচুয়েশন, ম্যাচের সিচুয়েশনটাকে ডিমান্ড করছে, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম সৌম্য সরকার ব্যাপারটা। ওই সময়টা যে সৌম্য ম্যাচটা শেষ করে আসতো, এটার গুরুত্বটা আকাশ পাতাল ডিফারেন্স হইতো। ম্যাচটা যেহেতু শেষ করতে পারে নাই, সিচুয়েশনটা কী ছিল। অবশ্যই সব জায়গাটাই গুরুত্বপূর্ণ। নতুন বলে ব্যাটিং করাটাও এক ধরনের গুরুত্বপূর্ণ, আবার মিডল অর্ডারে যে ব্যাটিং করবে তার রোলটা একরকম, তার ডিফারেন্ট, দুই ধরনের গুরুত্ব। সবারই গুরুত্ব আছে সেম ওয়েতে। বোলিংয়ে যারা ডেথ ওভার বোলিং করবে ওই উইকেট কম গুরুত্বপূর্ণ না, বা নতুন বলে যারা বোলিং করবে উইকেট নেবে, সব কিছুর গুরুত্ব আছে। ম্যাচের সিনারিও, সিচুয়েশন সব কিছু এই সাথে রিলেটেড। যেটা বললো সবচেয়ে বড় দুঃখজনক যে জিনিসটা বললো, যেটা হলো ওই যে পয়সা দেওয়ার ঘটনা, এটা হলো অনেক বড় গুরুতর অভিযোগ। এবং এই ধরনের কিছু অভিযোগ রিলেটেড আছে। আমরা অনেক সময় শুনতে পারি যে ডিস্ট্রিক্ট লেভেলে বা ক্লাব লেভেলে বিভিন্ন কোচের
মানে কিছু পক্ষপাতিত্ব বিভিন্ন কারণে পছন্দের খেলোয়াড়দের খেলে, এইটা আসলে ক্রিকেটের। এই জন্য আমরা বলছি যে আমাদের এই স্ট্রাকচার, এই লেভেলটা গুরুত্ব দেওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেই জায়গা থেকে একটা ছেলে তৈরি হয়, তার ক্রিকেট বলি, টেকনিক বলি, মেন্টালি বলি, আর নীতিগতভাবে যে প্লেয়ারগুলি তৈরি হবে, এই মেন্টাল, তার নৈতিকতা সব কিছুই তৈরি হয় কিন্তু আন্ডার 15, আন্ডার 13, আন্ডার 17। এই জায়গাগুলি যতদিন পারলে আমরা সিকিউর করতে না পারবো, আমরা কেন আমাদের প্লেয়াররা সবচেয়ে বড় আমাদের টেস্ট ক্রিকেটাররা যারা খেলা ছাড়ছে কেউ কেন কোচিংয়ে আসে না? আমরা সব দেশের টেস্ট ক্রিকেটার দেখেন, সব দেশের গৌতম গম্ভীর বলেন, রাহুল দ্রাবিড় বলেন, ইন্ডিয়ার যত শ্রীলঙ্কায় দেখেন, অস্ট্রেলিয়ায় দেখেন, সব মানে এক্স প্লেয়াররা খেলা ছাড়ার সাথে সাথে ওদের যে বিশাল ক্রিকেট এক্সপিরিয়েন্সটা সাথে হলো একাডেমিক এক্সপিরিয়েন্স সব কিছু নিয়ে তারা কোচিংয়ের সাথে আসে। আমাদের প্লেয়াররা সবাই যেতে চায় বোর্ড ডাইরেক্টর হতে চায়, শাহরিয়ার নেফিস হতো প্লেয়ার ম্যানেজার জব করে, অ্যাডমিনিস্ট্রেশন জব করে, যেটা হয়তো অনেক সাধারণ একটা ছেলে যা এডুকেটেড ছেলে কিন্তু ওইটা চালাতে পারে। আমাদের রাজ্জাক সিলেক্টর, এটা কিন্তু সিলেক্টর অনেক ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু রাজ্জাকের প্রাইম টাইম খেলা ছাড়ার পরে 10 বছর যদি লেফট স্পিনার দিনে কাজ করতো, ওইটা বেশি বাংলাদেশ ক্রিকেট গুরুত্ব পড়তো। আমার সব ডিস্ট্রিক্ট লেভেল তো আমরা ফরেন কোচ আনতে পারবো না। আমাদের এই প্লেয়ার ইমরুল কায়েসরা, এরাও কিন্তু যারা খেলা ছাড়বে বা খেলা ছাড়ছে, এরাও কিন্তু এই জেনারেশনটাও কিন্তু কেউ কোচিংয়ে আসবে না। বোর্ড কিন্তু ওইভাবে যদি চিন্তা না করে আমরা আশরাফুলের কাছে একটা এক্সাম্পল দিই। আশরাফুল বলছে, ভাই যেই ছেলেটা হয়তো টিমে 20 নাম্বার প্লেয়ার, হয়তো একটা ম্যাচও খেলবে না, ওকে যেই ফ্যাসিলিটিসটা দিতে চাচ্ছে, আমি কোচ হিসাবে ওই ফ্যাসিলিটিসটা আমার অনেক টিম দিতে চায় না, তাহলে কীভাবে আমি ইনভলভ হবো? এটা বোথ পার্টির চিন্তা করতে হবে যে ইমরুল কায়েস বা এই তামিম ইকবাল যারা খেলা ছাড়বে ওদেরকে ইনভলভ করতে হলে ওই প্রাপ্য সম্মান এটা না দিলে অবশ্যই তারা ইনভলভ আসবে না। ইন্ডিয়া বলি বা শ্রীলঙ্কা বলি, সবারই কিন্তু মানে ওই রাস্তায় কিন্তু হাঁটতে হয়েছে। আমাদের এই বোথ সাইডে চিন্তা করতে হবে। ডিস্ট্রিক্টগুলিতে স্বাভাবিকভাবে একটা পাইলট যদি ক্লেমনের কোচিং করাতো, এই জায়গাটায় পাইলট থাকতো, নিশ্চয়ই এই ধরনের স্টোরি হওয়ার সম্ভাবনা কম থাকতো। বা একটা ন্যাশনাল প্লেয়ার যে হয়তো বা টপ লেভেলে ক্রিকেট খেলছে, ওই ধরনের প্লেয়ার যদি সে ক্রিকেট বোর্ড থেকে নিজেকে আপগ্রেড করে ওই জায়গায় যায়, ডিস্ট্রিক্টগুলিতে ওই ধরনের কোচ পায়, মানে যেই বাচ্চাগুলিও কিন্তু অনেক বেশি শিখবে। যে হাবিবুল বাশারের, সুমনের 50 টেস্টের এক্সপিরিয়েন্স বা এই এক্সপিরিয়েন্স যদি ওদের সাথে শেয়ার করা, প্লাস ওর মানে প্র্যাকটিক্যাল নলেজটা শেয়ার করা, এরকম যদি আমরা চিন্তা না করতে পারি, ডিস্ট্রিক্টগুলিতে যদি প্রপার গাইডলাইন প্রপার না থাকতে পারি, আমরা ওই জায়গা থেকে রং টেকনিক, রং বেসিক, রং জিনিস, রং চিন্তা ভাবনা নিয়েই কিন্তু বড় হচ্ছি। যেই কারণে আমরা কিন্তু দেখেন আমাদের সাব্বিরের মতো ট্যালেন্ট, নাসিরের মতো ট্যালেন্ট, এরা কিন্তু আমরা মিস ইউজ হয়েছে বিকজ অফ ওরা প্রপার গাইডলাইনের মধ্যে আসে নাই। নট অনলি ক্রিকেট খালি কিন্তু খেলার মাঠের খেলা না, মানে তাদের যে কালচারাল অ্যাক্টিভিটি, মানে মেন্টাল অ্যাক্টিভিটি। আমরা স্পেসিফিক এই অভিযোগটা সম্পর্কে বলতে পারছি না, কিন্তু আপনি বলছেন যে ওভারঅল এরকম ধারণা বাংলাদেশে অনেক জায়গায় প্রচলিত আছে যে কোচের ইচ্ছা কিংবা চাওয়া কিংবা একটা বাড়তি সুবিধার, ধরেন একটা ক্রিকেট বোর্ডের কোচ, ডিস্ট্রিক্ট কোচ, তার যদি একটা একাডেমি থাকে, ওই একাডেমিতে যদি বেশি খেলোয়াড় থাকে বা আকর্ষণ থাকে, সেই ডিস্ট্রিক্ট কোচটা সিলেকশনে একটা ভূমিকা পালন করবে, তার হয়তো বা একটা রোল প্লে করবে। এরকম ধারণা অনেক জায়গাতে অনেক অভিযোগ পাওয়া যায়। এইগুলি আরও একটু স্ট্রংলি মনিটরিং করতে হবে। এবং এই কোচদের ক্ষেত্রে আসলে কি করা উচিত? তাহলে আপনি কি বলেন যে তাদের স্ট্যান্ডার্ড বাড়ানো, নাকি এই যে আপনি বলছিলেন যে ন্যাশনাল প্লেয়ারদেরকে আরো বেশি ইনভলভ করা, কোন জায়গাটায় আসলে গুরুত্ব দেওয়া উচিত? অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য কিন্তু, যেখানে আমি বলতেছি যে বা অর্গানাইজেশন চালানোর জন্য কিন্তু অনেক এডুকেটেড লোকজন আছে, তারা চালাতে করে। এই প্র্যাকটিক্যাল যার যে আমি কথা বলি, তামিমের যে এত টেস্ট খেলার এক্সপিরিয়েন্স, এইটা তো আর কারো কাছ থেকে কিনতে পারবো না আমরা। ওই এক্সপিরিয়েন্স তো আমি দিতে পারবো, সাথে সাথে যদি আমি মডার্ন ক্রিকেটের সাথে যেইগুলি আপডেট করা, ওইগুলির সাথে নিয়ে যদি আমি যদি কোচিংয়ে আসে, ইমরুল কায়েস যদি কোচিং আসে, বাংলাদেশ ক্রিকেট যে বেনিফিটেড হবে, এটা কিন্তু সাধারণ ওইভাবে সম্ভব না। আমরা কিন্তু সব কোচ বিদেশ থেকে আনতে পারবো না, হয়তো হেড কোচ 2-4-5 জন কোচ আনতে পারবো হয়তো বিদেশ থেকে। সারা দেশের ক্রিকেট ইমপ্রুভ করতে হলে আমাদের এই এক্স প্লেয়ারদের ইনভলভ করতেই হবে এই জায়গাগুলিতে, এই মাঠের কোচিং লেভেলে কিন্তু এদের ইনভলভ করতেই হবে। ধন্যবাদ আপনাকে সানোয়ার হোসেন। আমরা জানি না যে আসলে গোড়ার এই গলতটা আসলে কিভাবে দূর করা যাবে, কিন্তু এই গলদ যদি দূর না করা যায়, তাহলে পরের ধাপে যে ফার্স্ট ক্লাস ক্রিকেটই বলি, জাতীয় দল বলি, ঢাকার ক্লাব ক্রিকেটই বলি, কোনো জায়গায় কিন্তু ক্রিকেটাররা আসলে তাদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারছেন না কিংবা পারফর্ম করতে পারছে না। তার প্রভাব পড়ছে বাংলাদেশের পারফরমেন্সে। যদিও গতকাল বাংলাদেশ দুর্দান্ত পারফর্ম করেছে জ্যামাইকায়, এবং সেইটা নিয়ে আমরা খুব বেশি কথা বলতে পারিনি। নাহিদ রানাকে ধন্যবাদ দিয়ে আমরা শেষ করতে চাই। অসাধারণ বোলিং করেছেন এবং বাংলাদেশকে এই ম্যাচে ফিরিয়েছেন, এবং বাংলাদেশ এখন 211 রানে এগিয়ে আছে। এখন জয়ের স্বপ্নও দেখছে বাংলাদেশ, সিরিজ বাঁচানোর স্বপ্ন। সবাই ভালো থাকবেন, ভালো কিছু হোক জামাইকায়, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।